আসসালামু আলাইকুম। আজ ৫ জুন ২০২৫ বৃহস্পতিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশিরা গরু নিচ্ছে না বলে ভারতীয়দের আহাজারি। ৩৬ জেলায় গুমের ঘটনার তথ্য পেয়েছে কমিশন। রোজার আগে বা পরে জাতীয় নির্বাচন। এবার বিস্তারিত। দাদাবাবুরা আমাদের পেঁয়াজ রসুন আদা এসব নাকি দেবে না। ভারতীয়রা বড় গলায় সব জায়গায় বলে বেড়াতো তাদের পণ্য না আসলে বাংলাদেশিরা না খেয়ে মরবে। কিন্তু বাস্তবতা যে কতটা কঠিন আর ভিন্ন তা এখন হারে হারে টের পাচ্ছে দাদারা। বাংলাদেশি পর্যটকের অভাবে যখন না খেয়ে মরার দশা ভারতীয় ব্যবসায়ীদের, ঠিক তখনই ভারতীয় গরু বাংলাদেশে রপ্তানি করতে না পারায় এখন মরার উপর খাড়ার ঘা দশা ওদের। কোরবানির ঈদকে সামনে রেখে প্রতি বছর বাংলাদেশে বিপুল পরিমাণ গরু রপ্তানি করে ভারত। কিন্তু এবার প্রেক্ষাপট ভিন্ন। বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ গরু উৎপাদনে, তাই এবার প্রয়োজন হচ্ছে না ভারতীয় গরুর। এদিকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় পশ্চিমবঙ্গের এক কন্টেন্ট ক্রিয়েটরকে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় গরুর খামারিরা আহাজারি করছেন বাংলাদেশিরা তাদের গরু না কেনায়। ভাইরাল সেই ভিডিওতে আরও দেখা যায় বড় বড় ৪-৫ মণ ওজনের গরুর দাম হাঁকা হচ্ছে মাত্র ৪৫ থেকে ৫০ হাজার টাকা। এরপরও কেউ এই দামেই কিনছেন না এসব ভারতীয় গরু। অথচ এসব গরু যদি বাংলাদেশে কোনোভাবে রপ্তানি করতে পারত দাদাবাবুরা, তাহলে ১,২০,০০০ থেকে ১.৫ লাখ পর্যন্ত দাম পেত, এমনটি বলছেন স্থানীয়রা। ৫০,০০০ টাকা দাম হাঁকা গরু শেষমেশ জলের দরে ২০ থেকে ২৫ হাজারে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। এসব নিয়ে রীতিমতো এখন হতাশ ভারতীয় গরু ব্যবসায়ীরা। অন্যদিকে গরু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ এবার পুরোপুরি বয়কট করেছে ভারতকে। ভারতীয় কোনো গরু আমদানি ছাড়াই এবার ১,২৫,০০,০০০ গবাদি পশু কোরবানি হবে দেশে, এমনটি জানা যাচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর সূত্রে। তাই বাংলাদেশে গরু রপ্তানি করতে না পারায় এখন মাথায় হাত ভারতীয়দের। দেশটির বিভিন্ন রাজ্যের প্রায় ৩০ লক্ষ গরু আটকে গেছে রপ্তানি করতে না পারায়, যাতে ভারতের ক্ষতির পরিমাণ ১,০০০ কোটি রুপিরও বেশি। বাংলাদেশের গরু এবার কোরবানির এই বিশাল পরিমাণ চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি হতে যাচ্ছে। মালয়েশিয়া, ওমান, এমনকি আফ্রিকার সাথেও ইতোমধ্যে গরু রপ্তানির চুক্তি স্বাক্ষর হয়েছে বাংলাদেশের। ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্য মতে পশ্চিমবঙ্গ, বিহার, আসাম, ঝাড়খণ্ড সহ বেশ কয়েকটি রাজ্যে গরু নিয়ে বিপাকে পড়েছেন সে দেশের মানুষ। ভারতে গরু হত্যা নিষিদ্ধ হওয়ায় এখন যেন গলার কাঁটায় পরিণত হয়েছে ভারতের এসব গরু। বাংলাদেশকে বয়কট করতে গিয়ে এখন নিজেদেরই মাথায় হাত নরেন্দ্র মোদী সরকারের। দৈনিক প্রথম আলোর প্রথম পাতার খবর। ৩৬ জেলায় গুমের ঘটনার তথ্য পেয়েছে কমিশন। খবরে বলা হয়, আমারে চিৎ করে শোয়াই দিছে, ২ হাত আর ২ পায়ের মধ্যে বাঁশ ঢুকাই দিছে, তারপর হাত পায়ের উপরে ৪ জন উঠে বসে, এরপর মুখের উপরে একটা কাপড় দিয়ে ওপর থেকে পানি ঢালতেছিল। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের কাছে নির্যাতনের এই বর্ণনা দিয়েছেন ১৯ বছর বয়সী এক তরুণ। তিনি বলেন, ২০১৭ সালে র্যাবের হাতে গুম হন। পরে তাকে জামাত শিবিরের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। নির্যাতনের বর্ণনা দিয়ে তিনি বলেন, ওই মাইটটা আমি নিতে পারতেছিলাম না। আমার মনে হয় যে সেকেন্ডের মধ্যে আমি মারা যাব, আমার শ্বাস বন্ধ হয়ে যাবে। ওই তরুণের দেওয়া জবানবন্দি উঠে এসেছে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে। কমিশন বলছে, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের ১৫.৫ বছরের শাসনামলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা এভাবে অনেক মানুষকে যে গুম করেছে তার প্রমাণ পাওয়া গেছে। ৩৬ জেলায় গুমের ঘটনার তথ্য পেয়েছেন কমিশন। গতকাল বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদন জমা দেয় কমিশন। তদন্ত কমিশনের প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে কমিশনের সদস্য নূর খান, সাজ্জাদ হোসেন ও নাবিলা ইদ্রিস এ সময় উপস্থিত ছিলেন। বাসস জানায়, কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টাকে জানান, কমিশনের কাছে এখন পর্যন্ত ১,৮৫০টি অভিযোগ এসেছে। তার মধ্যে ১,৩৫০টি অভিযোগ যাচাই বাছাই শেষ হয়েছে। তবে অভিযোগের সংখ্যা ৩,৫০০ ছাড়িয়ে যেতে পারে, কারণ গত মঙ্গলবার পর্যন্ত কমিশন নতুন অভিযোগ পেয়েছে। রোজার আগে বা পরে জাতীয় নির্বাচন।
এটি দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম। খবরে বলা হয়, বিএনপি সহ অনেক দল চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চাইছে। অন্যদিকে অন্তর্বর্তী সরকার আগে ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন আয়োজনের কথা বললেও এই অবস্থানে কিছুটা পরিবর্তন এসেছে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সহ সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা এখন আর ডিসেম্বরের কথা বলছেন না। তারা বলছেন আগামী বছর জুনের মধ্যে ভোট করার কথা। নির্বাচনের পরিকল্পনা থেকে ডিসেম্বর খসিয়ে ফেলার বিষয়টি অবশ্য দলগুলোর নজর এড়ায়নি। এমন প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার একজন সহকারী ও সরকারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখেন জামায়াত ইসলামীর এমন একজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী বছর জুনের মধ্যে রমজান মাস, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মতো তিনটি জনগুরুত্বপূর্ণ বিষয় আছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্ন রাখতে হলে রমজান মাসের আগে আগে অথবা ঠিক পরে ভোটের সম্ভাবনা দেখছেন তারা। রাজনৈতিক দলগুলোর অনেক নেতা বলছেন, রাষ্ট্র ব্যবস্থায় কিছু সংস্কার, মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু করা ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে নিয়ে যতটা সম্ভব তাড়াতাড়ি নির্বাচিত জনপ্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠার কথা ছিল। কিন্তু তিনটি ক্ষেত্রের কোনোটিতেই গত 10 মাসে তেমন অগ্রগতি না হওয়ায় নির্বাচন পিছিয়ে যাওয়ার ঝুঁকি দেখছেন তারা। অন্যদিকে প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ ব্যক্তিরা জানাচ্ছেন, বিএনপি আগামী ডিসেম্বরেই নির্বাচন অনুষ্ঠানের জন্য যে চাপ তৈরি করছে তা তিনি ভালোভাবে নিচ্ছেন না। যে কোনো অবস্থাতে চলতি বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন না করার অবস্থান তিনি নিয়েছেন। এতে উপদেষ্টা পরিষদের অন্তত 6 সদস্যের সমর্থন আছে। তারা আশা করছেন আগামী বছর জুনের মধ্যে বা সম্ভব হলে আরেকটু আগে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন ও তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি সহ কয়েকটি দলের সমর্থন সরকার পাবে। নির্বাচন অনুষ্ঠান প্রশ্নে অন্তর্বর্তী সরকার ও বিএনপির এই জেদ এবং একে অপরকে দোষারোপের ধারাবাহিকতায় উভয় পক্ষের মধ্যকার সম্পর্ক চরম তিক্ততার দিকে যাচ্ছে, এমনটা মনে করছেন রাজনৈতিক নেতাদের অনেকেই। বিরাজমান পরিস্থিতিতে দলের ভাবনা সম্পর্কে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে মঙ্গলবার বলেন, রোড ম্যাপ ঘোষণা না করে সরকার যে টালবাহানা করছে এই বিষয়টাকে আমরা ভালোভাবে দেখছি না, জনগণও ভালোভাবে নিচ্ছে না। সরকার দ্রুত সময়ে রোড ম্যাপ ঘোষণা করে অস্থিরতা দূর করবে এমন আশাবাদ ব্যক্ত করে খন্দকার মোশাররফ বলেন, তা না হলে আমরা জনগণকে নিয়ে রাস্তায় নামতে বাধ্য হব। নির্বাচন নিয়ে সরকার ও দলগুলোর মধ্যে বোঝাপড়া না হওয়ায় বিষয়টি নিয়ে উদ্বেগের কথা বলছেন রাজনৈতিক বিশ্লেষকরাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাব্বির আহমেদ বলেন, এমনিতেই বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের রেকর্ড নেই বললেই চলে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে হয়তো এবারও আলোচনায় সমাধান আসবে না। জামাতের একজন জ্যেষ্ঠ নেতা নাম না প্রকাশ করার শর্তে বলেন, ভোট কখন হবে তা নিয়ে মতভেদ ও অস্থিরতা তৈরি হলে তা দেশের জন্য ভালো কিছু হবে না। জামায়াত মনে করে দেশে স্থিতিশীলতা বজায় রাখতে হলে বিএনপি ও কিছু জনসমর্থন আছে এমন রাজনৈতিক দলগুলোর পাশাপাশি রাষ্ট্রের ক্ষমতার বিভিন্ন কেন্দ্রের দায়িত্বশীল ভূমিকা পালন করা দরকার। শরীরের শক্তি কমে যাচ্ছে, অল্প কাজে হাঁপিয়ে উঠছেন। ডায়াবেটিস মানে কি জীবনের গতি থেমে যাওয়া? একদমই না। প্রতিদিন মাত্র 1 কাপ ডায়াবেটিস চা পান করুন আর সুস্থ জীবন উপভোগ করুন। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের কৃষক সোহাগ মৃধা 6 বছর ধরে তিনি নিজের সন্তানের মতো পরম মমতায় লালন পালন করে বড় করে তুলেছেন একটি ফ্রিজিয়ান জাতের ষাঁড়, ভালোবেসে যার নাম দিয়েছেন কালো মানিক। বৃহস্পতিবার 5 জুন সকাল 8টার সময় সেই আদরের কালো মানিককে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উপহার দিতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন সোহাগ মৃধা। খোঁজ নিয়ে জানা যায়, প্রায় 35 মণ ওজনের, 10 ফুট লম্বা ও 5 ফুট 4 ইঞ্চি উচ্চতার বিশাল এই ষাঁড়টি দেখে মুগ্ধ এলাকাবাসী। কুচকুচে কালো রঙের জন্যই কালো মানিক নামে ডাকা হয় তাকে। ষাঁড়টির একসময় 10 লাখ টাকা দাম উঠলেও বিক্রি করেননি সোহাগ। বৃহস্পতিবার খালেদা জিয়ার হাতে উপহার তুলে দিতে মির্জাগঞ্জ থেকে রওনা দিয়ে ঢাকার উদ্দেশ্যে গেছেন। এজন্য ভাড়া করা হয়েছে 3টি মিনি ট্রাক, সঙ্গে ছিল ব্যানার, বাজনার দল ও টি শার্ট পরা সঙ্গীরা। সোহাগ বলেন, আজকে আমি গণতন্ত্রের মাকে গরুটি উপহার দিতে যাচ্ছি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আওয়ামী লীগ শাসন আমলে 2023 সালে সংবাদ মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক কৃষকের গরু উপহার দেওয়ার খবর দেখে আমার ইচ্ছে জেগেছিল, যদি কখনো সুযোগ হয় আমিও আমার প্রিয় নেত্রী খালেদা জিয়াকে একটি গরু উপহার দেব। তিনি বলেন, এখন সুযোগ এসেছে, আল্লাহ যদি কবুল করেন এবং নেত্রী গরুটি গ্রহণ করলে আমার অনেক দিনের ইচ্ছা পূরণ হবে। আশা করি নেত্রী আমাকে নিরাশ করবেন না।
সোহাগ 2018 সালের শেষের দিকে স্থানীয় চৈতা বাজার থেকে 1,37,000 টাকায় একটি ফ্রিজিয়ান গাভী কিনে লালন পালন করেন। সপ্তাহ যেতে না যেতেই গরুটি বেশ বড়সড় একটি বকনা বাছুরের জন্ম দেয়। পরে গাভী গরুটি স্থানীয় বাজারে বিক্রি করে দেন। বাছুরটিকে দেশীয় খাবার, ভুসি, খৈল, সবুজ ঘাস, খড়কুটা খাইয়ে অতি যত্নে 6 বছর ধরে লালন পালন করেন। আমরাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, সোহাগ মৃধা বিএনপির একজন নিবেদিত কর্মী। পরিবারের সবার সহায়তায় ফ্রিজিয়ান জাতের গরুটি লালন পালন করছেন। সোহাগ মৃধার মা হাজেরা বেগম বলেন, ওর মন চাইছে তাই ও এটা খালেদা জিয়াকে উপহার দিতে চায়। আমরাও খুশি, ওর বাবা নেই, সামান্য জমি চাষাবাদ করে সংসার চালায়। ছোটবেলা থেকেই সোহাগ বিএনপিকে ভালোবাসে। সোহাগের স্ত্রী সুলতানা আক্তার পলি বলেন, কালো মানিক আর আমার ছোট ছেলে একই বয়সের, ওদের একই রকম স্নেহ ভালোবাসা দিয়ে লালন পালন করেছি। ওর বাবার ইচ্ছা সে তার প্রিয় নেত্রীকে এটি উপহার দেবে, এমন ইচ্ছায় আমরাও খুশি। 2018 সালের শেষ দিকে মাত্র 1,37,000 টাকায় একটি গাভী কিনে যাত্রা শুরু করেন সোহাগ। সপ্তাহ না যেতেই গাভীটি জন্ম দেয় একটি বাছুরের। এই বাছুরই আজকের কালো মানিক। এরপর দীর্ঘ 6 বছর ধরে পরিবারের সদস্যদের ভালোবাসা আর যত্নে বড় হয়ে ওঠে ষাঁড়টি। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, অনেক কথা আমাদের চারপাশে প্রতিধ্বনিত হয়। আপনাকে নিয়ে অনেক আলোচনা হতে পারে, আপনাকে নিয়ে প্রশংসা হতে পারে। প্রশংসার চেয়ে বরং সমালোচনাই বেশি হয়। আপনি এড়িয়ে চলুন এইসব সমালোচনার। অনেক ক্ষেত্রে আপনি মনে করবেন যে এগুলো অপাংতেয়, এগুলো অপ্রয়োজনীয়, এগুলোকে আমি ছুঁড়ে ফেলে দিই। এটা যদি ভাবতে পারেন তাহলে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। আপনি অবজ্ঞা করুন তাদেরকে যারা আপনাকে সমালোচনা করে, কিন্তু সমালোচনার গুরুত্ব দিলেই তারা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, মনে করবে আপনি তাদেরকে পাত্তা দিচ্ছেন। সেই জন্যে সমালোচনাকারীদের শাস্তির জন্যে সবচেয়ে বড় উদ্যোগ হচ্ছে অবজ্ঞা করা, এড়িয়ে যাওয়া। ভালো থাকুন, জীবনকে সুন্দর করুন। শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের খবর। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজা উপত্যকায় যুদ্ধবিরতির বিষয়ে উত্থাপিত একটি প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত ভোটে একমাত্র যুক্তরাষ্ট্রই এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। অন্যদিকে 14 সদস্য দেশ প্রস্তাবের পক্ষে সমর্থন দেয়। এ খবর দিয়েছে আল জাজিরা। ওই প্রস্তাবে গাজায় অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছিল। গাজায় জিম্মি অবস্থায় থাকা ইসরায়েলি নাগরিকদের মুক্তির আহ্বানও জানানো হয়েছিল ওই প্রস্তাবে। তবে এটি গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র। তাদের মতে প্রস্তাবে যুদ্ধবিরতির দাবিকে জিম্মিদের মুক্তির সঙ্গে সরাসরি সম্পৃক্ত করা হয়নি। নিরাপত্তা পরিষদে ভোটাভুটি শুরু হওয়ার আগে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডরোথি শিয়া বক্তব্য দেন। তিনি তখন 10 দেশের পক্ষ থেকে দেয়া প্রস্তাবটি নিয়ে নিজ দেশের বিরোধিতার কথা প্রকাশ করেন। গাজা উপত্যকা জুড়ে গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় প্রায় 100 ফিলিস্তিনি নিহত হয়েছেন। বর্তমানে সেখানে মানবিক সহায়তার প্রবেশ প্রায় সম্পূর্ণ বন্ধ রয়েছে। গাজা উপত্যকার ভেতরে ও বাইরে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষস্থানীয় নেতাদের হত্যার জন্য ইসরায়েলি তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ডানপন্থী ইসরায়েলি দৈনিক মারিভের সামরিক সংবাদদাতা আভি আশকেনাজির প্রতিবেদনে এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশিত হয়েছে। আশকেনাজি জানান, খান ইউনিসে একটি সুড়ঙ্গে চালানো বোমা হামলার মাধ্যমে আল কাসাম ব্রিগেডের কমান্ডার মোহাম্মদ সিনওয়ার এবং রাফাহ ব্রিগেড কমান্ডার মোহাম্মদ শাবানেহকে হত্যা করার বিষয়টি ইসরায়েল আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। এই সফল অভিযানের পর ইসরায়েলি দখলদার বাহিনী, জেনারেল সিকিউরিটি সার্ভিস এবং গোয়েন্দা সংস্থা মোসাদ এখন হামাসের আরও 4 জন শীর্ষ নেতাকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। প্রাথমিক লক্ষ্য হিসেবে এখন চিহ্নিত হয়েছেন গাজা ব্রিগেডের কমান্ডার ইজ্জা আল দিন আল হাদ্দাদ। আশকেনাজি দাবি করেন, গাজায় চলমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাকে একাধিকবার হত্যা চেষ্টা চালানো হয়েছে। গত বছরের ফেব্রুয়ারিতে গাজা শহরের দক্ষিণে তেল আল হাওয়া এলাকার একটি বাড়িতে চালানো বিমান হামলায় তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পান। এই হামলা শিনবেটের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত হয়েছিল বলে তিনি উল্লেখ করেন। সম্প্রতি গাজা উপত্যকায় শিনবেট ও ইসরায়েলি সেনাবাহিনী একটি লিফলেট ছড়িয়ে দেয়, যেখানে ইজ্জা আল দিন আল হাদ্দাদের একটি ছবি প্রকাশ করা হয়। তাকে রাইফেলের সামনে পোজ দিতে দেখা যায়। ছবির নিচে আরবি ও হিব্রু ভাষায় লেখা ছিল, তিনি শিগগির তার বন্ধু সিনওয়ার, দেইফ ও হানিয়ার সাথে দেখা করবেন। মারিভের প্রতিবেদন অনুসারে ইসরায়েলের টার্গেট লিস্টে দ্বিতীয় স্থানে রয়েছেন ওসামা হামদান।
যিনি লেবাননে হামাসের শীর্ষ নেতা ছিলেন এবং চলমান যুদ্ধের শুরু থেকে হামাসের অন্যতম সরকারি মুখপাত্র হিসেবে সক্রিয় আছেন। হিব্রু সংবাদপত্রটি দাবি করেছে হামদান বর্তমানে হামাসের বিদেশে অবস্থানরত শীর্ষ নেতা। তিনি অধিকাংশ সময় কাতারেই থাকেন। এই রিপোর্টে উঠে আসা তথ্যগুলো ইসরায়েলের আগ্রাসী নীতির আরও একটি নিদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে হামাসের সামরিক ও রাজনৈতিক শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে ধারাবাহিক হত্যার পরিকল্পনা ও বাস্তবায়ন চলমান রয়েছে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।